তো এই পার্টিকুলার ভিডিওতে আমরা জানবো ইনভেন্টরি টার্নওভার রেশিও সম্বন্ধে। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও কি? এটাকে বাংলায় বলা হয় মজুত পণ্য আবর্তনের অনুপাত। তার মানে কোম্পানির যা স্টক রয়েছে সেটা কোম্পানি একটা পার্টিকুলার ইয়ারে, কোন একটা পার্টিকুলার টাইমে, একটা ইয়ারে সাধারণত একটা বছরকে ধরা হয়, সেই পার্টিকুলার টাইমের মধ্যে কতবার সেই পার্টিকুলার স্টকটাকে সেল করে রিপ্লেস করছে ওভার এ পিরিয়ড। বেসিক্যালি সেটাকে এক বছর ধরা হয়, 1 ইয়ার। এক বছরের মধ্যে কোম্পানি তার যে স্টকটা রয়েছে সেটা কতবার মার্কেটে সেল করছে এবং নতুন স্টক দিয়ে সেটাকে রিপ্লেস করছে, সেই পার্টিকুলার বিষয়টা বা সেইটাকে ক্যালকুলেট করা হয় ইনভেন্টরি টার্নওভার রেশিওর মাধ্যমে। তো এই বেসিক্যালি তো কোম্পানি যতবার ইনভেন্টরি, তার টোটাল ইনভেন্টরি যতবার সেল করবে আর নতুন ইনভেন্টরিতে রিপ্লেস করবে, দ্যাট মিনস সেই কোম্পানি তত বেশি কোম্পানি প্রফিট আর্ন করতে পারবে। কোম্পানি যতবার তার স্টকটাকে পারচেস করে নিয়ে এলো, প্রথমে পারচেস হবে তার কাছে এসে এবং আফটার দ্যাট সেটাকে সেল করছে, আবার পারচেস করছে, আবার কোম্পানি সেল করছে, আবার পারচেস করছে, আবার সেল করছে। দ্যাট মিনস কোম্পানি যত বেশি এই প্রসেসটাকে পারচেস অ্যান্ড সেল, তার যে স্টক রয়েছে এই প্রসেসটাকে যত বেশিবার করতে পারবে কোম্পানি, তার প্রফিটেবিলিটি কিন্তু তত বেশি বাড়িয়ে ফেলতে পারবে। ঠিক আছে? তো এটা বেসিক্যালি ব্যবস্থাপনা, যে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তার ম্যানেজমেন্ট, মানে স্টক ম্যানেজমেন্ট কত এফিসিয়েন্টলি করতে পারে সেটা এই পার্টিকুলার রেশিওর মাধ্যমে জানা হয়। তো ইনভেন্টরি টার্নওভার রেশিওর মাধ্যমে বেসিক্যালি কোম্পানি কিভাবে তার ইনভেন্টরি এফেক্টিভলি ইউজ করছে বা ম্যানেজ করছে সেটা ইনভেন্টরি টার্নওভার রেশিওর মাধ্যমে আমরা কি করি, ক্যালকুলেট করতে পারি। তো এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা COGS ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি বা অ্যাভারেজ স্টক। এই ফর্মুলার মাধ্যমে আমরা বেসিক্যালি ইনভেন্টরি টার্নওভার রেশিও ক্যালকুলেট করতে পারি। কস্ট অফ গুডস সোল্ড বা COGS ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি অর অ্যাভারেজ স্টক, এই ফর্মুলাটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও ক্যালকুলেট করতে পারবো। এবার এর পারপাস, মানে ইন্টারপ্রিটেশন কি? যদি হায়ার রেশিও হয়, একটা কোম্পানি যদি ইনভেন্টরি টার্নওভার রেশিওটা হাই হয়, সেক্ষেত্রে ফাস্ট মুভিং ইনভেন্টরি অ্যান্ড স্ট্রং সেলস। তো কোম্পানির রেশিও যদি হাই হয়, দ্যাট মিনস কোম্পানির সেলস অনেক বেশি, স্ট্রং সেলস বোঝাবে কোম্পানি মার্কেট গ্রিপ আছে, মার্কেটে কোম্পানির একটা ভালো গুডউইল আছে, সেটাকে শো করে। অ্যান্ড কোম্পানির যে ইনভেন্টরি হচ্ছে সেটা ফাস্ট মুভিং, দ্যাট মিনস কোম্পানি প্রোডাকশন করলো আর পারচেস করে আনলো, দেন সেটাকে সেল করে দিল। এই প্রসেসটা যত ফাস্ট হবে, কোম্পানির পজিশন, কোম্পানি মানে ওভারঅল মার্কেট ক্যাপচারিং পজিশনস, মার্কেটে গুডউইল এবং তার স্ট্রং সেলসকে ইন্টারপ্রিট করবে। বাট এই পার্টিকুলার রেশিওটা যদি লো হয়, দ্যাট মিনস পার্টিকুলার স্টকটা সেল করতে কোম্পানির অনেক টাইম চলে যাচ্ছে, সেক্ষেত্রে দ্যাট মিনস লো রেশিও, যত এইটার প্রসেস যত টাইম কনজিউমিং হবে তো রেশিওটা তত লো হবে। এটার বেসিক্যালি কোম্পানির একটা প্রবলেম হবে, ওভার স্টকিং হয়ে যাবে, মানে কোম্পানির স্টক গোডাউনে পড়ে থাকবে এবং সেটা অনেকটা টাইমের জন্য পড়ে থাকবে, সেলস অনেক স্লো হবে অ্যান্ড মার্কেটে তার প্রোডাক্টের ডিমান্ড অনেক কম হবে। দ্যাট মিনস কোম্পানির গুডউইলের উপর কিন্তু ইম্প্যাক্ট আসবে, কোম্পানির প্রফিটেবিলিটির উপর ইম্প্যাক্ট আসবে, কারণ রেশিওটা অনেক কম। কোম্পানির ম্যানেজমেন্ট প্রপার নয়, স্টক ম্যানেজমেন্ট, কোম্পানি যদি প্রপার স্টক ম্যানেজমেন্ট না করে সেক্ষেত্রে ওভার স্টকিং হয়ে যাচ্ছে, সেল স্লো হয়ে যাচ্ছে, মার্কেটের ডিমান্ড কমে যাচ্ছে। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও কেন ক্যালকুলেট করা হয়, কি পারপাসে ক্যালকুলেট করা হয়, সেটা তোমাদেরকে আমরা বোঝালাম, আমি বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট যেটা আমরা বোঝার চেষ্টা করবো, দ্যাট ইজ ডেটার্স টার্নওভার রেশিও বা ডেটার্স টার্নওভার রেশিওকে বাংলায় বলা হয় দেনাদার আবর্তন। দেনাদার, দ্যাট মিনস যাকে আমি ক্রেডিট সেলস করেছি, দ্যাট মিনস এটা বেসিক্যালি ক্রেডিট সেলস রিলেটেড একটা রেশিও। তো সেটাই হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও বা ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও বলা হয় এটাকে। তো এই রেশিওটা আমরা কেন ক্যালকুলেট করি? তো
এই পার্টিকুলার রেশিওটা ক্যালকুলেট করা হয় বেসিক্যালি ডেটার্স কারা। ডেটার্স মানে আমাকে ফার্স্ট জানতে হবে, ডেটার্স হচ্ছে বেসিক্যালি যাকে আমি ক্রেডিটে সেল করেছি। কি করেছি? ক্রেডিট সেল করেছি। যাকে আমি ক্রেডিটে সেল করেছি তাকে আমি বলি ডেটার্স। দ্যাট মিনস যাকে আমি ধারে বিক্রি করলাম তার থেকে তো আমাকে টাকাটাও কালেক্ট করতে হবে। তাহলে কত এফিশিয়েন্টলি আমি টাকাটা কালেক্ট করতে পারছি, এফিশিয়েন্টলি, হাউ এফিশিয়েন্টলি এ কোম্পানি কালেক্ট ক্যাশ ফ্রম ইটস ক্রেডিট কাস্টমার্স। ক্রেডিট সেলস যখন করা হয় সেই কাস্টমার্সের থেকে কত এফিশিয়েন্টলি আমি টাকাটা কালেক্ট করছি সেটা এই রেশিওর মাধ্যমে ক্যালকুলেট করা হয়। ইট শো হাউ মেনি টাইমস অন অ্যাভারেজ the company collect its accounts receivable during a specific period, usually a year. তো একটা বছরের মধ্যে আমি কতবার ক্রেডিটার্সদের মানে ডেটার্সের থেকে এফিশিয়েন্টলি মানি যে সেল করে ক্রেডিট সেল করার যে টাকাটা সেটা এফিশিয়েন্টলি কালেক্ট করতে পারছি সেটা আমরা ডেটার্স টার্নওভার রেশিওর মাধ্যমে আমরা কি করি? ক্যালকুলেট করতে পারি। এবার এই ডেটার্স টার্নওভার রেশিও ভ্যালু যেটা আসবে সেই ভ্যালুটা কি ইন্টারপ্রেট করে? তো ডেটার্স টার্নওভার রেশিও যখন আমরা ক্যালকুলেট করি সেখানে যদি হায়ার রেশিও আসে, ডেটার্স টার্নওভার রেশিওটা যদি হায়ার একটা ভ্যালু হয় সেক্ষেত্রে সেটা ইন্ডিকেট করে এফিশিয়েন্ট ক্রেডিট কালেকশন। আমরা অনেক বেশি, কোম্পানি অনেক এফিশিয়েন্টলি তার ডেটার্সের থেকে টাকা কালেক্ট করছে অ্যান্ড স্ট্রং ক্যাশ ফ্লো দ্যাট মিনস কোম্পানি কাছে ইমিডিয়েটলি সেল করার কিছুদিন পরেই টাকাটা, ক্রেডিট সেলের টাকাটা চলে আসছে। বাট সেটা যদি লো রেশিও হয়, মানে রেশিওটা যদি লো হয় সেক্ষেত্রে ডিলেড পেমেন্ট হবে। মানে দ্যাট মিনস কোম্পানি এফিশিয়েন্টলি মানি কালেক্ট করতে পারছে না, কাউকে সেল করার পর সেটা কালেক্ট করতে অনেকটা টাইম চলে যাচ্ছে। আর সেখানে ক্রেডিট রিস্ক বা ব্যাড ডেপ্টের একটা পজিশন চলে আসছে। দ্যাট মিনস কোনো ডেটার্স হয়তো টাকা না দিয়েও চলে যেতে পারে, সেটার জন্য ডেটার্স টার্নওভার রেশিও সেটা অনেক ভ্যালুটা কম আসতে পারে। তো ভ্যালু যদি মানে রেশিওটা যদি হাই থাকে সেক্ষেত্রে এফিশিয়েন্ট ক্রেডিট কালেকশন বোঝায়, স্ট্রং ক্যাশ ফ্লো হবে সেখানে। যদি লো রেশিও হয় সেক্ষেত্রে আমার বোঝাবে ডিলেড পেমেন্টটা কালেক্ট করতে অনেক টাইম চলে যাচ্ছে কোম্পানির। দ্যাট মিনস ক্যাশ কালেকশন যে ম্যানেজমেন্ট সেটা কোম্পানির বেটার পারফর্ম করছে না, দ্যাট মিনস সেটা ইনএফিশিয়েন্ট ক্যাশ কালেকশন বোঝাচ্ছে। আর ক্রেডিট রিস্ক দ্যাট মিনস ব্যাড ডেপ্ট হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। নেক্সট আমাদের যেটা পয়েন্ট রয়েছে দ্যাট ইজ ক্রেডিটার্স টার্নওভার রেশিও। আমরা জানবো ক্রেডিটার্স টার্নওভার রেশিও সম্বন্ধে জানবো। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স মানে হচ্ছে পাওনাদার, দ্যাট মিনস কোম্পানি যাদের থেকে ক্রেডিটে পারচেস করে আনছে, কোম্পানি যাদের থেকে ক্রেডিটে পারচেস করে আনছে তাদেরকে কোম্পানি কত কুইকলি, হাউ কুইকলি আ কোম্পানি পেজ অফ ইটস সাপ্লায়ার্স। দ্যাট মিনস যাদের থেকে গুডস র মেটেরিয়াল পারচেস করছে তাদেরকে কত কুইকলি কোম্পানি তার ডেপ্থ মানে যে অ্যামাউন্টটা ডিউ রয়েছে সেটা কত কুইকলি সে পে করছে, সেটা বেসিক্যালি ক্রেডিটার্স টার্নওভার রেশিওর মাধ্যমে আমরা ক্যালকুলেট করে পারি। ইট শোস দ্য নাম্বার অফ টাইমস দ্য কোম্পানি সেটেলস ইটস অ্যাকাউন্টস পেয়েবল ডিউরিং আ স্পেসিফিক পিরিয়ড। বেসিক্যালি কোনো একটা বছরে কতবার কোম্পানি তার টোটাল ক্রেডিটার্স বা টোটাল ক্রেডিট পারচেসকে পে অফ করছে সেটা ক্রেডিটার্স টার্নওভার রেশিওর মাধ্যমে আমরা জানতে পারি। তো এই পার্টিকুলার রেশিওটা কেন ক্যালকুলেট করা হয়? এর যে ভ্যালুটা আসবে, একটা ক্রেডিটার্স টার্নওভার রেশিও আমরা ক্যালকুলেট করলাম, ফর্মুলা হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড পেয়েবলস। এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা ক্রেডিটার্স টার্নওভার রেশিওটাকে আমরা ক্যালকুলেট করি। বাট এই রেশিওটার যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা কি ইন্টারপ্রেট করে, সেই ভ্যালু থেকে আমরা কি জানতে পারবো? Basically, a higher ratio means a company is paying its creditors quickly. That means good financial discipline. Company at a better financial discipline maintain করে, that means quickly credit purchase হয়ে যাবার কিছুদিন পরেই টাকাটা পেমেন্ট করে দিচ্ছে। দ্যাট মিনস কোম্পানি একটা বেটার পজিশনে রয়েছে।
ফিউচারে কোম্পানি যদি কুইকলি পে করে দেয়, কুইকলি যদি তার ক্রেডিটার্সকে পে করে দেয়, তাহলে ইন ফিউচার কোম্পানি ক্রেডিটে পারচেস করার বেনিফিটটা আরও বেশি করে ইউজ করতে পারবে। কারণ যারা ক্রেডিটার্স বা সাপ্লায়ার রয়েছে তারা জানে যে এই পার্টিকুলার কোম্পানি কোনো সময় যে টাকা সেটা ব্লক করে রাখে না। দ্যাট মিনস উইদিন স্পেসিফাইড টাইমে কোম্পানি তার পেমেন্টটা কমপ্লিট করে দেয়, পেমেন্টটা পে করে দেয়। তো কোম্পানি সেখানে একটা ভালো গুডউইল ক্রিয়েট হবে যদি ভ্যালুটা রেশিওটা হাই হয়, বাট রেশিও যদি লো হয় সেখানে ডিলেড পেমেন্ট, তো কোম্পানি পেমেন্ট করতে ডিলে করছে, তাহলে এটা কিন্তু একটা ক্রেডিট মানে একটা নেগেটিভ সাইডকে শো করছে, কোম্পানির নেগেটিভ সাইড। দ্যাট মিনস কোম্পানি ক্রেডিট পারচেস করার পর টাইমলি পেমেন্ট করছে না, এটা কিন্তু কোম্পানির গুডউইলের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, যার জন্য সাপ্লায়ার অর ক্রেডিটার্স তারা কিন্তু ইন নিয়ার ফিউচারে ক্রেডিটে তারা সেল করবে না এই পার্টিকুলার কোম্পানিকে তারা কিন্তু ক্রেডিটে সেল করবে না। দ্যাট মিনস এই কোম্পানি কিন্তু নিয়ার ফিউচারে ক্রেডিট পারচেস করতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিলেড পেমেন্টের জন্য যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে ক্রেডিট পারচেসে নিয়ার ফিউচারে কিন্তু প্রবলেম আসবে। অ্যান্ড কোম্পানির সবচেয়ে বড় কেন টাইমলি পেমেন্ট হচ্ছে না, সেটা সবচেয়ে বড় হচ্ছে লিকুইডিটি প্রবলেম রয়েছে। কোম্পানির লিকুইডিটি মানে কোম্পানির কাছে নগদ টাকা পরিমাণটা কম, তাই সেই কোম্পানিটা কিন্তু পেমেন্ট করতে পারছে না। এইটা কিন্তু ক্রেডিটার্সরা বা সাপ্লায়াররা কিন্তু তারা অবজার্ভ করে যে এই পার্টিকুলার যে কোম্পানি আছে সে কত ফ্রিকুয়েন্টলি মানিটাকে রোটেট করছে, দ্যাট মিনস পে অফ করছে। কোম্পানির গুডউইল ক্রিয়েট হয়, কোম্পানি কত ইমিডিয়েটলি পেমেন্ট করে, কত ইমিডিয়েটলি তারা নিউ অর্ডার প্লেস করে, সেটার উপর কিন্তু কোম্পানির একটা গুডউইল ডিপেন্ড করে। কোম্পানি যদি ডিলে পেমেন্ট করে কোম্পানির গুডউইল কিন্তু কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার